বাড়ি ছেড়ে চলে গেছে। কেউ কিচ্ছু জানে না যে কেন কোথায় গেছে, কিন্তু যাওয়ার আগে বিনয় দাদার নামে একটা চিঠি লিখে রেখে গেছে। আর কেউই জানে না যে উনি কোথায় আছেন। ওনাকে বিনয় দাদা খুঁজছে। মন ভাঙিস না প্রীতি, ও দিন রাত বাবাকে খুঁজছে। বাবাকে আমরা পেয়ে যাব। এখানে এত কিছু হয়ে গেল দাদা ভাই, আর তোমরা আমাকে কিচ্ছু জানাওনি। যদি সুমি আমাকে না বলতো তাহলে আমি তো জানতেই পারতাম না যে বাবা। সেদিন আমি তোকে এই জন্যই ফোন করেছিলাম প্রীতি, কিন্তু তোর কাছ থেকে সজনের ব্যাপারে শোনার পর আমার মনে হয়েছিল যে সেই সময় তোকে এই কথাটা বলা উচিত হবে না, সেই জন্য আমি বলিনি। এবার কি হবে দাদা ভাই? বাবা কি অবস্থায় আছেন, কোথায় আছেন? মা চলে যাওয়ার পরে তো এমনিতেই নিজের খেয়াল রাখতেন না। বাবাকে কোথায় খুঁজে পাবো বলো না বৌদিমণি? বাবাকে পেয়ে যাব প্রীতি। যদি বাবাকে আমরা ঠিক মতন খুঁজি, বাবাকে পাবো না কেন বলতো? কি বলছেন গুপ্তবাবু? দাদা আপনাকে এইসব বলেছেন? হ্যাঁ মালিক, উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমার 7 লাখ টাকা উনি এই মাসের 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন। 7 লাখ টাকার পেমেন্ট এই মাসেই? কিন্তু দাদা তো আমি এইসব কিছুই বলেননি। দেখুন, সেটা আপনাদের প্রবলেম। আমি তো আমার টাকাটার কথাই জানি, ওটা আমার ঠিক সময়ে পেলেই হলো। হ্যাঁ, আমি পুরো চেষ্টা নয় স্যার, অ্যারেঞ্জ করুন, অ্যারেঞ্জ, সেটাও 7 লাখ টাকা, বুঝলেন? হ্যালো। রাধে রাধে মানিক বাবু, আমি বর্মা বলছি। আছেন কেমন আপনি? হ্যাঁ নমস্কার দাদা, আপনাদের কৃপায় ভালো আছি। কৃপা তো সবই ঈশ্বরের। তাহলে পরশু আপনি আমার পেমেন্টটা করছেন তো? পরশু আপনার পেমেন্ট? আরে আপনি তো এমন অবাক হয়ে গেলেন যেন আমি সময়ের আগেই আমার টাকাটা ফেরত চাইলাম। দেখুন, রতন বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি জিজ্ঞেস করে দেখুন। বরং ফোনটা আপনি ওনাকেই দিন। আসলে দাদা তো এখন বাড়িতে নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার পেমেন্ট হয়ে যাবে। দেখুন, পরশু তো একটু চাপ পড়ে যাবে, কিছুটা সময় দিন আমাকে প্লিজ। বেশি দিন অপেক্ষা করা কিন্তু সম্ভব নয়। রাধে রাধে। কি হলো? জানি না দাদা এই সমস্ত পাওনাদারদের টাকা কোত্থেকে দেবেন বলেছিলেন, আমায় কিছু বলেন উনি। এবার সমস্ত পাওনাদার আমার পিছনে পড়ে গেছে, ধার শোধ করো, ধার শোধ করো। আরে কোথা থেকে শোধ করব? লাখ টাকার ব্যাপার। এমনিতেই বিজনেসের অবস্থা এখন ভালো নয়, তার উপর। আচ্ছা, তো এবার বুঝলাম রাত্রিবেলায় মুখ লুকিয়ে তোমার দাদা বাড়ি ছেড়ে কেন চলে গেলেন। দেখলে তো কাকে বলে কলিযুগ। যখনই দেখলেন সমস্যায় পড়তে হবে, পালিয়ে গেলেন। নিজের ছোট ভাইয়ের কাঁধে সমস্ত সমস্যা চাপিয়ে দিয়ে পালিয়ে গেলেন। নাও এবার ঠেলা বোঝো, যখন ভালো সময় আসবে তখন তোমার দাদাও ফিরে আসবে। চিন্তা করো না তুমি। খুব চালাক তোমার দাদা। এসে গেছিস সূর্যকমল? তো প্রীতিকে কোথায় রেখে এলি? কেন মা, ও বাড়িতে নেই? তাহলে হসপিটালে বোধহয়। আচ্ছা, তাহলে তুইও জানিস না ও কোথায় গেছে? কারণ বাড়িতে আর হাসপাতালে তো নেই। দেখ গিয়ে রান্নাঘরে,
গ্যাসের উপরে অর্ধেক রান্না করা ডাল আর অর্ধেক সবজি কেটে না জানি মহারানী কোথায় চলে গেছে, বাড়িতে কাউকে বলে পর্যন্ত যায়নি। জানি না কি এমন আগুন লেগেছে যে যেতে হয়েছে। তাও তো ভালো হয়েছে যে হাসপাতাল থেকে এসে আমি রান্নাঘরে দেখেছিলাম, না হলে আজকে সবাইকে উপোস করে থাকতে হতো। এসে গেছো প্রীতি? যদি কিছু মনে না করো তাহলে একটু কষ্ট করে বলবে যে কোথায় গিয়েছিলে? মা, আমি আমার বাপের বাড়ি, আমার বাবা। হয়ে গেল সর্বনাশ। দেখেছিস সূর্যকমল, দেখে নিয়েছিস তোর প্রীতির শিক্ষা দীক্ষা? হাসপাতালে ওর ননদ পড়ে আছে আর ও কিনা ওর বাপের বাড়িতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও কোথায় আর কোথায় ঋতু? যখনই সজনীর কথা শুনেছে তখনই বাপের বাড়ি থেকে চলে এসেছে। এটাই তফাৎ নিজের আর পরের। মা, আমার বাবা। স্যার, গাড়ির চাবি, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা শোনো, কাল সকালে তাড়াতাড়ি এসো, মন্দিরে যাব। বাবার জন্য মানত করেছি। আমিও যাব তোমার সঙ্গে। এরকম মনোবাঞ্ছা পূরণের জন্য তো ম্যাডাম লোকজন যোগমায়া দেবীর মন্দিরে যান। মন্দিরটা সাইজে ছোট আর শহরের বাইরে ওই মন্দির, তবে খুব জাগ্রত মন্দির ম্যাডাম। শুনেছি মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। কালকে বললে আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারি। যোগমায়া দেবী তো ভগবান কৃষ্ণের বোন, তাই না? শোনো, আমার মন বলছে যদি আমরা ওখানে গিয়ে মানত করি তাহলে বাবাকে তাড়াতাড়ি পেয়ে যাব। তাহলে ঠিক আছে, ওখানেই যাওয়া যাক। তুমি সকালে তাড়াতাড়ি চলে এসো, এখন যাও। ঠিক আছে স্যার। চিন্তা করো না, যোগমায়া দেবী সব ঠিক করে দেবেন। মায়ের ওপর বিশ্বাস রাখো। যোগমায়া দেবীর উপরে তো বিশ্বাস আছে রাধিকা, কিন্তু নিজের গাড়ির উপরে নেই। এক তো ওর এসিটাও খারাপ হয়ে গেছে, তার উপর মেকানিক বলেছে নতুন টায়ার লাগাতে হবে। এত দূরের একটা রাস্তা রিস্ক নেওয়া যাবে না। কাকা, আমাকে একটু 25,000 টাকা দেবে? কি জন্যে? আসলে কারটা ঠিক করাতে হতো। এক তো ওটার এসিটা খারাপ হয়ে গেছে, আর মেকানিক বলেছে নতুন টায়ার লাগাতে হবে। আর তাই আমি এই ভাবছিলাম মুহূর্তে যে আমি 25,000 টাকা তোমায় দিতে পারবো না। আর তাছাড়া এই শহরের রাস্তায় নতুন টায়ারও খুব বেশি দিন চলে না। আর এই পরিস্থিতিতে ওই ঠিক আছে আমাদের পক্ষে। কিছুটা পেট্রোল তো অন্তত বাঁচবে। কাকা, এটা তুমি কেমন কথা বলছো? যখন চতুর্দিক থেকে টাকা দাও শুনতে পাওয়া যায় না, তখন যে কোনো মানুষ এইভাবেই কথা বলবে। যাকেই দেখো টাকা চাইছে আমার থেকে। কোথা থেকে পাবো এত টাকা? নেই আমার কাছে। কাকুর কি হলো বলো তো? কাকু তো কখনো টাকা দিতে বারণ করেননি, বরং তুমি যখন ওনার কাছে চেয়েছো উনি বেশিই দিয়েছেন। তাহলে আজ হঠাৎ কি হলো? আমি কি করে জানবো ওনার কি হয়েছে? বাবার ব্যাপারে সব শুনতেই বেরিয়ে পড়লাম আমি। অন্য কিছু মাথাতেই ছিল না। আপনি হয়তো বুঝতে পারছেন, আমি নিজের সুখেই
মগ্ন হয়েছিলাম। স্বজনের এই অবস্থা আজ আমার জন্যই হয়েছে। আমিই দায়ী, আমার জন্যই হয়েছে। আপনি শুনছেন তো? তুই নিজের বউকে নিয়ে ঘুরে বেড়া, ওর চুলে ফুল লাগিয়ে দে, কারণ তোর কাছে তো এটাই সব থেকে বড় ব্যাপার। হাত সরান। কি কি হলো? এরকম করবেন না প্লিজ। কি করব না? আমাকে ছোঁবেন না, আপনার এটা করা উচিত নয়। আমার গায়ে হাত দেবেন না, এসব ঠিক নয়। শুনুন, অনেক বড় ভুল হয়ে গেছে, এটা করা ঠিক হয়নি। ঠিক হয়নি এমনটা করা। এমন কি বললাম আমি যে এতটা রেগে গেলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না রাধা মাধব। ওদিকে বাবা, এখানে সজনী, আর উনি আমার না বলে বাপের বাড়ি চলে যাওয়াতে এতটা রেগে গেছেন। সবকিছু বলে দেওয়ার পরেও নাকি অন্য কোনো ব্যাপার আছে? কিন্তু কি? এবার তুমিই বলো রাধা মাধব, আমি কি করব? তুমিই বলো। এই মুহূর্তে আমি 25,000 টাকা তোমায় দিতে পারবো না। যাকেই দেখো টাকা চাইছে আমার থেকে। কোথা থেকে পাবো এত টাকা? নেই আমার কাছে। কতটা খারাপ লেগেছে বিনয়ের। এই কথাটা ওকে ভালো করেও বলতে পারতাম আমি। কি দরকার ছিল ওইভাবে বলবার? বলতে তোমায় হবে। জানি না কবেই বাড়ির লোকজন এই বাড়িটাকে নিজের বলে মনে করবে। শোনো, আমি বিনয়ের কথা বলছি। সবাই জানে যে আজকাল ব্যবসার হাল অত ভালো নয়। তার উপরে ওর বাবা এতগুলো ধারের বোঝা তোমার মাথায় চাপিয়ে দিয়ে গেছে। কিন্তু ওর এতে কি যায় আসে? ওর তো অনেক টাকা চাই, মানে চাই। বাবা যত রাজ্যের লোকের থেকে ধার করে এসে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, আর ছেলে সে তো নিজেই মহাজন হয়ে গেছে। তোমার কাছে এমন ভাবে টাকা চাইছে যেন তুমি ওর কাছে ধার করেছো। ভালো হয়েছে যে টাকা চাওয়ার ব্যাপারে তুমি ওকে মুখের ওপরে না বলে দিয়েছো। তাও ভালো বলতে হবে, দেরি করে হলেও তুমি আপন আর পরের মধ্যে পার্থক্যটা বুঝেছো। বিনয় না হয় ছোট, কিন্তু তার প্রতি আমারও স্নেহ এতটাই দুর্বল ছিল, যার ফলে ব্যবসার একটা খারাপ সময় আমার মুখ দিয়ে ওরকম কথা বেরোলো।
কত একা হয়ে গেছো তুমি আজকাল। জানি না দাদা যে সমস্যায় তোমাকে ফেলেছে সেখান থেকে কি করে বেরোবে। আর বিনয়ের কি, ওর তো থাকা না থাকা দুটোই সমান। কিন্তু আমি তোমার এই চিন্তায় ভরা মুখটা দেখতে পারছি না, কারণ আমি ভালো করে জানি যখন আপন জনের মুখোশটা খুলে পড়ে তখন তার আসল রূপটা চোখের সামনে দেখে কত কষ্ট হয়, কতটা আঘাত পায় মানুষ। কিন্তু তার পাশাপাশি তার অন্ধ বিশ্বাসটাও ভেঙে যায়, মানুষের চোখ খুলে যায় তখন, তাই না? বৃন্দাবন হসপিটাল। ক্ষমা করবেন, আপনাকে এত রাতে ফোন করে বিরক্ত করছি, কিন্তু রুম নাম্বার 105-এর পেশেন্ট। ম্যাডাম উনি একই রকম আছেন, আপনি সকালে ফোন করুন। শুনুন, প্লিজ ফোন রাখবেন না। আমি আসলে এটা জানতে চাইছিলাম যে আমাদের পেশেন্ট সজনী ওর দাদা সূর্যকমল কি এখন ওখানে গেছেন? না ম্যাডাম, এখানে কেউ আসেনি এখন। এলে আপনাকে নিশ্চয়ই ইনফর্ম করা হবে। হসপিটালেও যাননি, বাড়িতেও ফেরেননি, কোথায় যেতে পারেন? মা, 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 মা। সজনী, কি হচ্ছে? কি হচ্ছে আমার মেয়ের? হাসপাতাল থেকে কোনো খবর? না না মা, আপনি চিন্তা করবেন না, এরকম কিচ্ছু হয়নি। আসলে আমার ওনার জন্য চিন্তা হচ্ছে মা। 2:30 বেজে গেছে, উনি এখনো বাড়ি ফেরেননি। আরে আসেনি তো আমি কি করব? যাও, একটু ঘুম এসেছিল, সেটাও তুমি নষ্ট করে দিলে। ক্ষমা করে দেবেন মা, কি করব, আমার খুব চিন্তা হচ্ছে ওনার জন্য। আরে করো না চিন্তা, আমাকে কেন বলছো? এমনিতেই তো ও তোমার কথায় ওঠে বসে। তুমি জানো আর ও জানে, এমনিতেই মেয়ের কথা ভেবে ভেবে মরছি। মেয়েটা হাসপাতালে পড়ে আছে। কি হয়েছে? কি হয়েছে মা? হয়ে গেছে সর্বনাশ। প্রীতির সূর্যকমল কোথায় চলে গেছে। হ্যাঁ, কোথায় গেলেন সূর্যকমল দাদা? কোথাও পালিয়ে গেছে। আমার মেয়েকে এই অবস্থায় ছেড়ে কোথাও হয়তো মুখ লুকিয়ে বসে আছে। নিষ্কর্মা, ভীতু।